मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। টানা তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী শপথ নিলেন মোদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। পুলিশ সদস্যদের গুলিতে পুলিশ হত্যায় তুলকালাম। অভিযুক্ত কনস্টেবল 7 দিনের রিমান্ডে, তর্কাতর্কির কারণ এখনো অজানা। প্রস্তাবিত বাজেটকে মুনাফার বাজেট বলছে বিএনপি। লুটপাট করে কেউ পার পাবে না, বেনজির ইস্যুতে বললেন ওবায়দুল কাদের। এমপি আনার হত্যার ঘটনায় কসাই সিএমকে নিয়ে কলকাতা সিআইডি পুলিশের অভিযান। বাজখোলা লেক থেকে হাড়গোড় উদ্ধার। এবং হোমিও বোর্ড ঘিরে ডাক্তার দিলীপের সম্পদের পাহাড়। নিয়োগ ও বদলি বাণিজ্য যেখানে ব্যবস্থা নেওয়ার তাগিদ টিআইবির। সংবাদ রাতে দেখছেন একিএস টিম টিপার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি রানা ইসলাম। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যার দিকে নয়াদিল্লির রাইসিনা ছিলে রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীকে শপথ পড়ান ভারতীয় রাষ্ট্রপ্রধান দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রায় 8,000 অতিথি। লুৎফুর কবির রিপোর্টে থাকছে বিস্তারিত। শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিতে রোববার সন্ধ্যা 7টার দিকে কালো গাড়ি চেপে রাষ্ট্রপতির ভবনে ঢুকেন নরেন্দ্র মোদী। সেখানে প্রবেশের সঙ্গে সঙ্গেই তার দিকে চোখ যায় প্রায় 8,000 অতিথির। কিছুক্ষণ পরই ওঠেন মঞ্চে, নেমে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্থানীয় সময় সন্ধ্যা 7:23 দিকে প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে টানা তৃতীয় মেয়াদে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। করতালিতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও অনেকে। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। এর মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার নজির করলেন নরেন্দ্র মোদী। মোদীর পর শপথ নেন তার দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিকরা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তৃতীয় মেয়াদের নতুন মন্ত্রিসভার 72 জন সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে 30 জন ক্যাবিনেট মন্ত্রী, 5 জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং 36 জন প্রতিমন্ত্রী। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রবি ও সোমবার এই 2 দিন রাষ্ট্রপতি ভবনের আশপাশে ঘোষণা করা হয়েছে নো ফ্লাই জোন। মোতায়েন করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবারের লোকসভা নির্বাচনে 292টি আসনে জয় পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে 233টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এনডিএ সরকার গড়লেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের নির্বাচনে তৃতীয়বার জয় পেয়ে হ্যাট্রিক করলেন নরেন্দ্র মোদী। একজন চা বিক্রেতা থেকে ভারতের প্রধানমন্ত্রীর এই যাত্রা যেন হার মানার রূপকথা। কেউ বিশ্ব রাজনৈতিক অঙ্গনে নিজেই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আফরিন মোর রিপোর্টে থাকছে বিস্তারিত। उन ताकतों को परास्त करने के लिए है जो भारत को कमजोर करना चाहती है। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির রাজনীতিতে অন্যতম আলোচিত ব্যক্তি, যিনি টানা তৃতীয়বার বসতে যাচ্ছেন ক্ষমতায়। চা বিক্রেতা থেকে ভারতের প্রধানমন্ত্রী, তার যাত্রা হার মানায় রূপকথাকেও। শক্তিশালী নেতৃত্ব এবং আত্মবিশ্বাস তাকে বিশ্বের শক্তিধর নেতাদের কাতারে নিয়ে গেছে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের সরকার প্রধান মোদী এখন পশ্চিমা বিশ্বের কাছে কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব। নরেন্দ্র মোদী জি কা দুনিয়া কে সবসে মজবুত নেতা কা हार्दिक स्वागत है।
গুজরাটের মেহসানা জেলায় 1950 সালের 17 সেপ্টেম্বর জন্ম নেয়া মোদি 6 ভাই বোনের মধ্যে তৃতীয়। ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াইয়ে ভাদনগর রেল স্টেশনে বাবার দোকানে চা বিক্রি করেছেন, পাশাপাশি চালিয়ে গেছেন পড়াশোনাও। গুজরাট ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে MA করেন তিনি। 1970 সালে নাম লেখান বিজেপির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর মধ্য দিয়ে শুরু হয় তার রাজনৈতিক ক্যারিয়ার। 1980 সালে বিজেপি গুজরাটে যোগ দেওয়ার আগে RSS প্রশিক্ষিত প্রচারক হিসেবে বহু বছর কাজ করেন। 2001 সালে ভূমিকম্পে গুজরাটে 20,000 মানুষের প্রাণহানির ঘটনায় ক্ষমতা ছাড়েন পূর্বসূরিরা। এ সময় গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মোদি। এর 1 বছরের মাথায় গুজরাটে হিন্দু মুসলিম দাঙ্গায় আঙুল উঠে মোদির দিকেই। ভারত জুড়ে তার পদত্যাগের দাবি উঠলে সরে দাঁড়ান তিনি। এরপর 2002 থেকে 2014 পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় ছিলেন মোদি। 2014 সালের মে মাসে বিপুল ভোটে ভারতের 16তম প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি। এরপর থেকে দেশটির ভার তার কাঁধেই। 18তম লোকসভা নির্বাচনে জয় পেয়ে হ্যাট্রিক করা এ রাষ্ট্রপ্রধান বিশ্ব রাজনীতিতে ভারতের উত্থানের কারিগর। আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতেও মোদির ভূমিকা পেয়েছে ব্যাপক সাফল্য। তবে রাজনীতির একদম শীর্ষে মোদির আরোহণ বিস্মিত করে অনেককে। গুজরাট দাঙ্গার কারণে মোদি প্রধানমন্ত্রী হতে পারবেন না, সমালোচকদের এমন মন্তব্যের দাঁত ভাঙা জবাবও দিয়েছেন ভারতের এই রাষ্ট্রনায়ক। ওই দাঙ্গার পর নরেন্দ্র মোদিকে আন্তর্জাতিক সম্প্রদায় বর্জন করে, ভিসা বন্ধ করে দেয় মার্কিন প্রশাসন, সম্পর্ক ছিন্ন করে ব্রিটেনও। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বদলেছে সেই পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ক্ষমতায় আসার পর থেকে ভাগ্য সহায় থেকেছে মোদির। দেশের অবকাঠামো উন্নয়ন, স্বচ্ছ ও আধুনিক ভারত গড়তে তার উল্লেখযোগ্য পদক্ষেপ, সেই সঙ্গে দেশের পররাষ্ট্র নীতিকেও করেছেন আরও শক্তিশালী। বিশেষ করে জাপান, অস্ট্রেলিয়া, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করে বিশ্ব রাজনীতিতে দাপিয়ে বেড়াচ্ছেন মোদি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে অন্য প্রসঙ্গ। রাজধানী বারিধারা কূটনৈতিক পাড়ায় ফিলিস্তিন দূতাবাসের পুলিশ বক্সের সামনে কনস্টেবল মনিরুল হককে গুলি করে হত্যা করেছেন আরেক কনস্টেবল কাউসার আহমেদ। কেন এই হত্যাকাণ্ড এর কুল কিনারা এখনো করতে পারেনি পুলিশ। তবে ব্যক্তিগত ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা তাদের। ঘটনার রহস্য উন্মোচনে এজন্য অভিযুক্ত কাউসার আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। শনিবার রাত 11:39 বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ফিলিস্তিন দূতাবাসের পাশের চেকপোস্টে পুলিশের কনস্টেবল মনিরুল হক 11:40 দিকে চেকপোস্টের জানালার কাছে যান। সিসিটিভি ফুটেজে দেখা যায় তার সঙ্গে কথাবার্তা হচ্ছে আরেক কনস্টেবল কাউসার আহমেদের সঙ্গে। কিছু বোঝে ওঠার আগে ডিউটি কক্ষের ভেতর থেকে মনিরুলকে লক্ষ্য করে গুলি করেন কনস্টেবল কাউসার। সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে যান মনিরুল। এরপর এলোপাতাড়ি বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন কনস্টেবল কাউসার। এ ঘটনায় থমকে যায় পুরো এলাকা। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন। এক পর্যায়ে গ্রেপ্তারও করা হয় কনস্টেবল কাউসারকে। নিহতের ঘটনায় গুলশান থানায় মামলা করেন মনিরুলের ভাই। ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে কোনো বিষয় নিয়ে পুলিশ কনস্টেবল মনিরুল হকের সঙ্গে কাউসার আহমেদের তর্কাতর্কি হয়। এরপর এক পর্যায়ে মনিরুলকে গুলির ঘটনা ঘটে। এ বিষয়ে অভিযুক্ত কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিকভাবে মনে হয়েছে এটা সাময়িক উত্তেজনার কারণে হয়তো এটি ঘটেছে, এর বাইরে আর খুব বেশি না। তার কারণ সে স্বাভাবিকভাবেই ডিউটি করত এবং ডিউটি করছিল, এবং ডিউটির যে স্ট্যান্ডার্ড সেটিও সে যথাযথভাবে মেনটেন করত। কাজে এটা তাৎক্ষণিক কোনো একটা প্রতিক্রিয়া হিসেবে এই ঘটনাটি ঘটতে পারে, যেটি আমাদের কাছে মনে হয়েছে। যদিও এটি খুব সুনিশ্চিত করে বলার জন্য আমাদের আরও কিছু একটু তদন্ত করে দেখতে হবে। দুই কনস্টেবলের মাঝে প্রাথমিকভাবে বিরোধের কোনো বিষয় পাওয়া যায়নি বলেও জানান পুলিশের কর্মকর্তা। প্রত্যেকটা জায়গায় আমাদের পোস্টে খাতা আছে। আমাদের এটা হলো জিডি বুক, এটা হলো ডিউটিতে কখন আসলো কখন গেল সেগুলো লেখা আছে। আমরা এগুলো চেক করে দেখেছি, এবং ওদিনও 11:05 কিন্তু একজন আবার তাদেরকে সুপারভাইজ করে আসছে। সে ইন্সপেকশন করে আবার সে নোট দিয়ে আসছে। কাজে ওই ধরনের কোনো সমস্যা ছিল না। আর যে বইটি দেখেছেন ওই জাতীয় বই আমাদের সব জায়গায় আছে। কেন ডিউটি চেঞ্জের ব্যাপারে, তারপরে ইন্সপেকশনের ব্যাপারে যখন সিনিয়র অফিসাররা আসে তখন তারা এই জায়গাগুলোতে নোট দেন, এবং এটা দাপ্তরিক রেজিস্টার, এটা আর কিছুই নয়। এ ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার কনস্টেবল কাউসারকে সোমবার বিকেলে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এমন ঘটনা নিরাপত্তাহীনতা সৃষ্টি করে বলে মনে করছেন সাধারণ মানুষ। তাকে মার্ডার করার পর দিয়ে সে তার মাথার ভিতরে মনে হয় কোনো সমস্যা আছে। সে দেখি বারবার ভিতরে যাইতেছে, রুমের ভিতরে যাইতেছে, বারবার পিস্তল নিয়ে আসতেছে। এটা তো একটা ডিপ্লোম্যাটিক জোন, তো এখানে একটা ভিআইপি একটা সিকিউর, তো ওইখানে এরকম ঘটনা তো আগে পরে কখনো শুনি না, এই ফার্স্ট টাইম। তো এটা তো প্রশাসন দেখ। এই ঘটনার পর কূটনীতিক পাড়ায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সরকারকে ক্ষমতা আঁকড়ে রাখতে সহায়তাকারী কতিপয় ব্যক্তির মুনাফার জন্য প্রস্তাবিত বাজেটের কুফল শুধু আগামী বছর নয়, আগামী দশকেও জাতিকে বহন করতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শুধু গণবিরোধীই নয়, দেশবিরোধী বাজেট প্রত্যাখ্যান করেছে বিএনপি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বাজেট নিয়ে দলীয় প্রতিক্রিয়া জানাতে রোববার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। প্রস্তাবিত বাজেট বিএনপি প্রত্যাখ্যান করেছে বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বাজেট বিএনপি প্রত্যাখ্যান করছে। মির্জা ফখরুল অভিযোগ করেন, বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি। দেশ বিদেশ থেকে ঋণ নিয়ে জনগণের উপর ঋণের বোঝা বাড়িয়ে দেশের অর্থনীতিকে দেশি বিদেশি অলিগার্কদের হাতে জিম্মি করে ফেলছে সরকার। বর্তমান লুটেরা সরকারের এই বাজেট কেবলমাত্র দেশের গুটি কয়েক অলিগার্কদের জন্য, যারা শুধু চুরি করছে না, তারা ব্যবসা করছে, তারাই পলিসি প্রণয়ন করছে, আবার তারাই পুরো দেশ চালাচ্ছে। এটি স্পষ্ট যে বাজেটটি এমন কতিপয় ব্যক্তির মুনাফার জন্য প্রণীত হয়েছে, যারা এই অবৈধ সরকারকে ক্ষমতা আঁকড়ে থাকতে সাহায্য করছে। এর কুফল শুধু আগামী বছর নয়, আগামী দশকেও এই জাতিকে বহন করতে হবে। দেশ অর্থনৈতিক ও রাজনৈতিক মহাসংকটে নিপতিত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। চতুর্দিক থেকে সর্বগ্রাসী দুর্নীতি বাংলাদেশকে কবজা করে ফেলেছে। দেশ এক অর্থনৈতিক ও রাজনৈতিক মহাসংকটে নিপতিত। এর মূল কারণ সুশাসনের অভাব ও জবাবদিহীন মাফিয়া সরকার। মহাসংকট থেকে উত্তরণের একটাই উপায়, আর তা হচ্ছে এই মাফিয়া চক্রমিন চেপে বসে থাকা মাফিয়া সরিষার কবল থেকে দেশকে রক্ষা করা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাজেট করতে বিএনপি ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেরিয়েছে আওয়ামী লীগের এমন দাবি মিথ্যাচার ছাড়া আর কিছুই না। এটা আজকে এই বাজেট দেখেই আপনারা তো নিজেই বুঝতে পারছেন যে ভিক্ষার ঝুলিয়ে কারা ঢুকছেন। ঘাটতি বাজেট তো বটে, সেই ঘাটতি মেটানোটা হচ্ছে ঋণ দিয়ে। একে বৈদেশিক ঋণ, আবার ডোমেস্টিক ঋণ। যে মানুষগুলো আপনার অলরেডি পড়ে গেছে খাদের মধ্যে, তাদের মধ্যে আপনার এই তথাকথিত বাজেটের হাতি চেপে বসেছে, তাদের কাছ থেকেও আপনার ঋণ নেওয়া হবে। সুতরাং এটা তার একেবারেই অযৌক্তিক, অহেতুক একটা মিথ্যা কথা বলে জাতিকে প্রতারণা করা, আর কিছুই নয়। দেশ বাঁচাতে গণতন্ত্র ফিরিয়ে আনার বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। দেশে অবিলম্বে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ দুর্নীতি করে ছাড় পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য এবারের বাজেট। তৌফিক মাহমুদুল মুন্নার রিপোর্টে থাকছে বিস্তারিত। কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের যৌথ সভা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে 23 বঙ্গবন্ধু এভিনিউতে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সবার শুরুতে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, বলেন বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ নয়, দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তা আমি এখানে বেনজিররা, তারপরে আজিজাম সেনা প্রধান ছিলেন, আজিজ সাহেবেরা, তারা দুর্নীতি করে কেউ ছাড় পাবেন না। শেখ হাসিনার তারা আওয়ামী লীগের লোক নয়, একজন পুলিশ অফিসার আর একজন সেনা অফিসার, তারা দুর্নীতি করছে। কথা হচ্ছে দুর্নীতি করে তারা পার পেয়েছে। বিএনপির আমলের সীমান্তে হত্যা বেশি হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রাঘব বোয়ালদের দুর্নীতি বন্ধ করতেই এবারের বাজেট। বেগম খালেদা জিও বলেছে সাদা করেন, তাহলে তারা বেগম খালেদা জিয়া, সাইফুর রহমান এখন মৃত মানুষ, মরহুম বলতে চাই না, তারাও তাহলে দুর্বৃত্ত। আর
লুটপাটের জন্য রাঘব বোয়ালদের এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী 23 জুন সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ জনসভা করবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। এদিকে সাবেক আইজিপি বেনজিরের স্ত্রী কন্যারাও দুদকের তলবে নির্ধারিত সময়ে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেছেন। নির্ধারিত সময়ে হাজির না হয় আগামী 24 জুন তাদের পুনরায় তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মাজহারুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। একসময়ের প্রতাপশালী কর্মকর্তা বেনজির এখন নেতিবাচক খবরের শিরোনাম। একটা সময় সাবেক আইজিপির ক্ষমতার দাপটে ভীত সন্ত্রস্ত থাকত অন্যরা, সেখানে অবৈধ সম্পত্তি অর্জনের দায়ে তিনি এখন দুদকের জালে। দুদক বলছে, অনুসন্ধানের অংশ হিসাবে বেনজির এবং তার স্ত্রী সন্তানদের সংস্থাটিতে তলব করা হলেও কেউই নির্ধারিত সময়ে হাজির হননি। সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন তারা। নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় আগামী 23 ও 24 জুন পুনরায় তাদেরকে তলব করেছে সংস্থাটি। সময় বৃদ্ধিকে অনুসন্ধান কার্যক্রমের অংশ বলছেন দুদক সচিব। অনেক সময় যখন কোনো ব্যক্তি উপস্থিত না হন, এটি কিন্তু পরবর্তী একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। সব কেসের মতো এই কেসও তাই করা হয়েছে। এদিকে সময় চেয়ে আবেদনের কথা জানেন না খোদ কমিশনাররা। বেনজিরের সম্পত্তি অনুসন্ধানের কাজ নিয়ে গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলছেন দুদক কর্তৃপক্ষ। সাবেক আইজিপির অবৈধ সম্পত্তির অনুসন্ধান শেষ করে যথাসময়ে তার বিচার হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন সিয়াম হোসেনকে সঙ্গে নিয়ে কলকাতা খাল থেকে হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। তবে ওই হাড়গোড় এমপি আনারের কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় নৃশংসভাবে খুন হন গেল মাসে। এই হত্যাকাণ্ডের পর তার মরদেহ উদ্ধারে নড়ে চড়ে বসে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী। দফায় দফায় চলে অনুসন্ধান। দুই দেশের গোয়েন্দা বাহিনী মিলে চালায় যৌথ তল্লাশি। প্রথম দফায় গেল 28 মে কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে দেহাবশেষ খুঁজে পায় গোয়েন্দা পুলিশ। এরপর নেপাল থেকে গ্রেপ্তার করা হয় হত্যাকাণ্ডের অন্যতম আসামি সিয়ামকে। তাকে ভারতে আনার পর রোববার দেহাংশ উদ্ধার অভিযান চালানো হয়। কলকাতা পুলিশের সিআইডির নেতৃত্বে তল্লাশি চালানো হয় ভাঙড়ের সাতুলিয়া এলাকায় বাগজোলা খালে। এই অভিযানে উদ্ধার করা হয় বেশ কিছু হাড়। সিয়ামের দাবি এগুলো এমপি আনারেরই দেহের হাড়। তবে কলকাতা পুলিশ জানিয়েছে ফরেনসিক পরীক্ষা করার পরই নিশ্চিত করা হবে এ হাড় এমপি আনারের কিনা। আনার হত্যাকাণ্ডের উদ্দেশ্যে অপহরণের মামলায় ঝিনাইদহ থেকে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার আদালতে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গেল 12 মে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতা যান এমপি আনার। 14 মে থেকে নিখোঁজ হন তিনি। এর কয়েকদিন পর আইনশৃঙ্খলা বাহিনী জানায় কলকাতায় তাকে হত্যা করা হয়েছে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। চতুর্থ ধাপে স্থগিত 19 উপজেলার নির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। ছিলেন হাসপাতালের 4র্থ শ্রেণীর কর্মচারী, বনে গেলেন হোমিও বোর্ডের চেয়ারম্যান। 5 দফা মেয়াদে 16 বছরেও ছাড়েননি চেয়ারম্যান পদ। দুর্নীতির প্রমাণ পেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েও নাড়ানো যায়নি ডক্টর দিলীপ কুমারের চেয়ারম্যান পদ। হোমিও বোর্ডের কায়েম করেছেন পরিবারতন্ত্র। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের ইচ্ছাকেই নিয়মে পরিণত করেছেন ডক্টর দিলীপ। চেয়ারম্যান পদের বদলতে বনে যায় প্রায় 1000 কোটি টাকার মালিক, গড়েন স্বর্ণ ও হীরার ব্যবসা। অনুসন্ধানের আজ দ্বিতীয় পর্ব, জানাচ্ছেন ফখরুল ইসলাম। ডাক্তার দিলীপ কুমার রায় নামে বেনামে সম্পদ বিত্ত বৈভবে এখন প্রায় 1000 কোটি টাকার মালিক। স্বর্ণ হীরে ব্যবসায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বাড়ি, কারখানা, ইটভাটা, মেডিকেল কলেজ, কোথায় নেই ব্যবসা। ব্যবসা প্রসারিত বহুমুখী খাতে। ফরিদপুর বোয়ালমারীর ধোপা পরিবারের সন্তান দিলীপ কুমার রায়ের উত্থানটা 80-র দশকে হোমিওপ্যাথি মেডিকেল কলেজের 4র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে। করেন রাজনীতিও। ডিপ্লোমা করেই হয়ে যান ডাক্তার দিলীপ কুমার। আউটডোর চিকিৎসক ওপিডি থেকে 2008 সালের পর আবাসিক চিকিৎসকের দরকার নেই, তাতেও জোরপূর্বক ভাগিয়ে নেন আরএমও পদ।
ছাপোষা চিকিৎসক থেকে প্রভাবের ষোলকলা পূর্ণ করে এক লাফে বসেন হোমিও বোর্ডের চেয়ারম্যান পদে। তিনি তার পদ পদবি এবং রাজনৈতিক পরিচয় দিয়ে তিনি হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান হয়েছেন। তার এই 30টা কলেজের অনুমোদনের সময় একটা অবৈধ অর্থ উপার্জন, যে এতজন লোক লাগবে, সে এর চেয়েও বেশি লোক নিয়োগ দিয়ে ওদের থেকে একটা অবৈধ অর্থ তিনি নিয়েছেন বলে আমরা জেনেছি। 3 বছর মেয়াদী বোর্ড হলেও ডাক্তার দিলীপের চেয়ারম্যান পদের মেয়াদ আজও সদরূপে বহাল। প্রথমেই নিজ নামে ফরিদপুর বোয়ালমারীতে প্রতিষ্ঠা করেন ডাক্তার দিলীপ রায় মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে নিয়ম নীতির তোয়াক্কা না করেই সরকারি অনুদান 4 দফায় নেন 1 কোটি টাকারও বেশি। অভিযোগ আছে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে মোটা অঙ্কের বিনিময়ে সরকারি অনুদান বরাদ্দ দিতেন চেয়ারম্যান দিলীপ কুমার। দিলীপ কুমার হোমিও বোর্ডের চেয়ারম্যান হয়ে বোর্ডের অধীনস্থ এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি বেতনভোগী আবাসিক চিকিৎসকের চাকরি করেন। তবে এখানেও রয়েছে বিস্তর অনিয়ম। একদিনের জন্য হাসপাতালটিতে যাননি, করেননি হাজিরা খাতায় স্বাক্ষর। তবে বছরের পর বছর মাসিক 55,000 টাকা নিয়েছেন। শুধু তাই নয়, প্রভাব দেখিয়ে টানা 2 বছরের জন্য বেতনভুক্ত ছুটিও নেন। সরকারি চাকরির বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। এই নিয়ম মেনে হোমিওপ্যাথি বোর্ডে প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগের বিজ্ঞাপনও দেওয়া হয়। কিন্তু 46 বছর বয়সী ডাক্তার শহীদুল ইসলামকে নিয়ম ভঙ্গ করে চাকরি দেন ডাক্তার দিলীপ। পরে মন্ত্রণালয় নিয়োগে অনুমতি না দেয়া সত্ত্বেও পরীক্ষা নিয়ন্ত্রককে বহাল তবিয়তে রেখে দেন। এছাড়া সহকারী কন্ট্রোলার পদে তারিকুজ্জামান সোহেল নামের একজনকে চাকরি দেওয়ার কথা বলে তাকে 7 বছর ধরে বোর্ড থেকে 30,000 টাকা বেতন দেওয়া হয়। কিন্তু মন্ত্রণালয় বেঁকে বসায় সহকারী কন্ট্রোলার পদ তৈরি করতে না পেরে তারিকুজ্জামানকে বিদায় দিতে হয়। অভিযোগ আছে হোমিওপ্যাথি বোর্ড চেয়ারম্যান দিলীপ তার সময় সারা দেশে 27টিরও বেশি হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অনুমোদন দেন। এইসব কলেজে প্রয়োজনের অতিরিক্ত 20 থেকে 40 জন শিক্ষক কর্মচারীও নিয়োগ দেন। অভিযোগ আছে কলেজের অনুমোদন দিতে 20 লাখ ও শিক্ষক কর্মচারী নিয়োগে 2 থেকে 7 লাখ টাকা লেনদেন করেছেন ডাক্তার দিলীপ। এইসব অভিযোগ তদন্তে প্রমাণিত হলে মন্ত্রণালয় চিঠি দিয়ে ডাক্তার দিলীপ কুমার রায়কে নিয়োগ বদলি থেকে বিরত থাকার নির্দেশ দেন। শুধু তাই নয়, হোমিওপ্যাথি বোর্ডে মেম্বার নিয়োগেও অর্থ হাতিয়েছেন বলে অভিযোগ রয়েছে। আশিস নিয়োগী শিক্ষক হলেও চিকিৎসক কোটা তাকে বোর্ডের মেম্বার করেন ডাক্তার দিলীপ। বোর্ডকে তার অধীনস্থ রাখার পাশাপাশি অর্থ হাতিয়ে নিতেও সিদ্ধহস্ত দিলীপ কুমার। ওনার কলেজ দেওয়া বা ওনার নিয়োগ দেওয়া, বোর্ডের স্টাফ নিয়োগ, সমস্ত কিছুতেই ওনার অনিয়ম পাহাড় সমান। যেমন অনেকেই বলে এখানে কোটি কোটি টাকার বাণিজ্য হয়েছে। এই বাণিজ্য ছাড়া এগুলি কেন করবে? এবং উনি আসার পর থেকে আজ পর্যন্ত হোমিওপ্যাথিক একটা ধ্বংসের দ্বার প্রান্তে, খাদের কিনারায় দাঁড়ায় আছে। প্রত্যেকটা নিয়োগের থেকেই কেন দিয়েছে এটা আমরা হয়তো অবুঝার ইয়ে নেই, কারণ বড় অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে হয় এবং পাওয়ার অপব্যবহার করে আজকে সে বারবারই বোর্ডের চেয়ারম্যান এবং সামনে যে কাউন্সিলর আবারও সে পায়তারা চলছে যে আবারও সে পূর্ণাঙ্গ টিম নিয়ে চলে আসার জন্য আমাদের হোমিওপ্যাথিকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে চলে। হোমিওপ্যাথি বোর্ড নিজের পারিবারিক বোর্ডেও পরিণত করেছেন ডাক্তার দিলীপ কুমার। বোর্ডের সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগ দিয়েছেন নিজের ভাতিজা অমিত রায়কে। আরেক ভাতিজা ডাক্তার প্রদীপ রায়কে আইনানুগ অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ বানিয়েছেন নিজের হোমিও মেডিকেল কলেজে। 2023 সালে হোমিও বোর্ড ভেঙে বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল গঠন হলে দিলীপ কুমার এখানেও নির্বাহী চেয়ারম্যান। দিলীপ কুমারের এত সব অনিয়ম আর দাপটের আলাদিনের চেরাগ নাকি তার রাজনৈতিক অবস্থান। এসব অভিযোগের বিষয়ে জানতে চাই ডাক্তার দিলীপ কুমারের কাছে। আমার দুর্নীতি কোথায়? হোমিওপ্যাথি বোর্ডের বাজেট হলো 4 কোটি টাকা। তো যদি টাকা নিয়ে নিয়োগ দেয়, মাগনা দেয়, মেধায় দেয়, এটা তো ডিসি দেবে। আমি নিয়োগ করতাম না। আমাকে যেটা বলছে যে অনেক আইন ছিল না, শিক্ষকদের বেতন কেন দিলাম আমি? সেই কলেজে আমার ভাতিজা, তার যদি শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকে, তার লেখাপড়া ঠিক, 10 বছর হয়নি শিক্ষকতার অভিজ্ঞতা লাগে না, তো সেটা প্রবাসক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিএবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, দুর্নীতির আশ্রয়ে এমন অর্থবিত্তের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখা উচিত। এই ধরনের উত্থানটা ঘটেছে, বিশেষ করে রাজনৈতিক প্রভাব, দলীয় রাজনৈতিক প্রভাব এখানে একটা মুখ্য ভূমিকা পালন করেছে। পুরো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে এক ধরনের জিম্মি করে এই ঘটনাগুলো ঘটেছে। এবং এই ক্ষেত্রে যেহেতু দলীয় রাজনৈতিক প্রভাবের একটা সুনির্দিষ্ট তথ্য আছে, সেই কারণেই দুদক এটা এভাবে বিষয়টি নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে
ব্যর্থ হয়েছে কিনা, ঘাটতি সৃষ্টি করেছে কিনা, সেটাও কিন্তু দুদকেরও এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য দায়বদ্ধ বলে আমরা মনে করি। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ে কোনো দুর্নীতি হলে সেই বিষয়টিও নজরে আনার তাগিদ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ঘূর্ণিঝড় রেমালে স্থগিত হওয়া 19 উপজেলার ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। এ পর্যন্ত মিলেছে 11 উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের ফল। সহকর্মীদের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। রোববার রাতে এক এক করে আসতে থাকে উপজেলা ভোটের ফল। ঘোষণা হয় বিজয়ীদের নাম। পছন্দের প্রার্থী জয়ী হবার খবরে উল্লাসে ফেটে পড়েন কর্মীরা। স্থগিত হওয়া 19 উপজেলার এই ভোটে বরিশালের গৌরনদীর নবনির্বাচিত চেয়ারম্যান মনির হোসেন ও আগলঝাড়ায় চেয়ারম্যান পদে জয় পেয়েছেন যতীন্দ্রনাথ মিস্ত্রি। ঝালকাঠির রাজাপুরে মোটরসাইকেল প্রতীকে জয় পেয়েছেন মাহমুদ বাচ্চু। আর কাঠালিয়ায় বিজয়ী হন এমদাদুল হক মনির। পটুয়াখালীর সদরে জয়ের মুকুট পরেন রেজাউল করিম সোয়েব। আরেক উপজেলা মির্জাগঞ্জে বিজয়ী হন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী। আর দুমকিতে নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ কাউসার আমিন। বাগেরহাটের মোংলায় বেসরকারিভাবে নির্বাচিত হন আবু তাহের হাওলাদার। শরণখোলায় চেয়ারম্যান পদে রায়হান উদ্দিন শান্ত। আর মোরেলগঞ্জে জয় ছিনিয়ে নেন লিয়াকত আলী খান। এর আগে 27 মে ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতির কারণে চতুর্থ ধাপের 19 উপজেলায় নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন 330 জন প্রার্থী। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের স্থগিত নির্বাচনের ভোট গণনা ও ফলাফলের সর্বশেষ খবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ডানা। যেমনটি আপনি বলেছিলেন, আজকে সকাল কিন্তু 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরোধীভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী 3 উপজেলায়। পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ এবং দুমকি 3 উপজেলার। এবং যারা বিজয়ী হয়েছেন, আমি যদি দেখাই তাহলে দেখবেন যে বিজয়ী হওয়ার পর তার যে আনন্দ উল্লাস এবং তার বহিঃপ্রকাশ কিন্তু ঘটতেছে। আমি এইমাত্র এখন কথা বলবো যে পটুয়াখালী যে সদর উপজেলার যে বিজয়ী চেয়ারম্যান হয়েছেন যে রেজাউল করিম সোহেব, তার সাথে ঘোরা প্রতিক্রিয়া। তো তার কাছ থেকে শুনবো তার ব্যক্ত বা সদর উপজেলার ভার্সন তার কি বলার আছে। জি, আসলে আমাদের একটা সুন্দর আজকে পটুয়াখালীতে একটা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আজকে নির্বাচনটি হয়েছে। ব্যাপক আনন্দের মধ্যে নির্বাচনটি হয়েছে। আমি এই বিজয় আসলে পটুয়াখালী জনগণের বিজয়, 14টি ইউনিয়নের জনগণের বিজয়, পটুয়াখালী পৌরসভার সমস্ত ভোটারদের বিজয়, সমস্ত নাগরিকদের বিজয়। মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে পটুয়াখালী এই জনগণের মাধ্যমে যার হুকুমে আমি আজকে এই বিজয় হয়েছি। আমার আনন্দ আসলে শতভাগ মানুষ, হাজার হাজার মানুষ তারা একটা, আমি মনে করি তাদের একটা পছন্দের প্রার্থীকে আজকে তারা ভোট দিয়ে বিজয়ী করেছেন আল্লাহর হুকুমে। এটা পটুয়াখালীর বিজয়। কারণ আপনি জানেন যে পটুয়াখালী, আমি দীর্ঘদিন প্রচারণে একটা কথাই বলেছি যে পটুয়াখালীর কয়েকটি ইউনিয়ন খুবই খারাপ অবস্থা, রাস্তাঘাট এবং যাতায়াত ব্যবস্থা। কিছুদিন আগে যে আমাদের ঘূর্ণিঝড় রুমেল হয়ে গেছিল, তখন কিন্তু রাস্তাঘাট খুবই খারাপ হয়ে গিয়েছিল, হাজারো ঘরবাড়ি পড়ে গিয়েছিল। আমি তখন কথা দিয়েছিলাম যে আমি যদি হতে পারি অবশ্যই টেকসই উন্নয়নের মাধ্যমে পটুয়াখালীর কোনো রাস্তাঘাট আর কোনোদিন খারাপ থাকবে না এবং চেষ্টা করবো মানুষের মুখে হাসি ফুটাবার। আজকে পটুয়াখালীর শতভাগ মানুষের মুখে হাসি। অবশ্যই সততার জয় হয়েছে, সত্যের জয় হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। যেমনটা আপনি বলেছিলেন, শুনলেন যে একজন বিজয়ের কথা, যে পটুয়াখালী উপজেলাকে স্মার্ট উপজেলা হিসাবে গঠন করবেন বা তৈরি করবেন, উপজেলার মানুষের জন্য তার যে চিন্তা চেতনা সেই জিনিসটার জন্য হয়। এই ছিল পটুয়াখালী নির্বাচনের সর্বশেষ আমার কাছে তথ্য এবং আমরা ফিরে যাবো স্টুডিওতে। সাইদ, ধন্যবাদ আপনাকে। এবারে অন্য প্রসঙ্গ সংবাদটাতে আরো থাকছে। টি-20 বিশ্বকাপে 20টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তানের ঝড়ো বোলিংয়ে চাপের মুখে ভারত। সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহালের রায় স্থগিত করে চেম্বার আদালত। এ নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে 4 জুলাই। রোববার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের রায় স্থগিত না করে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করেন। এর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত
অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। 5 জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এই বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ। এর রায় ঘোষণা করেন। অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন জানিয়েছেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চেই 30% কোটা ইস্যু সুরাহা হবে। যেহেতু আগে কোটা ছিল, কোটাটা এখন বাদ দিয়ে দিয়েছে। এখন যদি কেউ যদি অ্যাগ্রিড হয়, সে যদি রিট পিটিশন ফাইল করে, সেটা কোর্টকে দেখতে হবে যে এটা কোটা রাখাটা যে এটা কি কোনো সরকার পলিসি নাকি আইন নাকি অধিকার। হাইকোর্ট ডিভিশন যেহেতু রায় দিয়েছেন, দিয়ে ওটাকে রুল অ্যাবসলিউট করেছেন। আমরা আজকে গিয়েছিলাম চেম্বার জাজে, উনি বলছেন যে 4 তারিখে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। আর বলছেন যেহেতু এখনো রায় বাইর হয়নি, অতএব এটা নিয়ে কোনো কিছু হচ্ছে না, তো সেই ক্ষেত্রে ওনারা 4 তারিখ শুনানি করবেন। ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহ পূর্ণ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি সফরের দ্বিতীয় দিনে বিকেল 4:30টায় ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসস্থলে সৌজন্য সাক্ষাতে আসেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো সেরিং তোবগো। এ সময় নিজের আগ্রহ পূর্ণ ব্যক্ত করেন তিনি। শেখ হাসিনা জানান, ভুটান থেকে ভারতের ভূখণ্ড দিয়ে বিদ্যুৎ রপ্তানির জন্য একটি ত্রিপক্ষীয় চুক্তি প্রয়োজন এবং বিষয়টি এরই মধ্যে ভারতের নজরে আনা হয়েছে। এর আগে বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানির সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ করেন শেখ হাসিনা। বৈঠকে দুই নেতা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন।